ক্লাস 10 স্টুডেন্টস, আমি তোমাদের আজকে কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার তো পর্যায় সারণী পিরিয়ডিক টেবিল, তারপরের চ্যাপ্টার তোমাদের বইয়ে যদিও অন্যরকমভাবে নাম আছে, কিন্তু চ্যাপ্টারটির নাম হওয়া উচিত রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং। তো এই রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং নিয়ে আজকে একটু আলোচনা করব। আমি এখানে সংজ্ঞাটি লিখে রেখেছি, আগে সংজ্ঞাটি বলি, তারপরে ধীরে ধীরে বিষয়গুলো আলোচনা করছি। সংজ্ঞায় বলা আছে একই বা ভিন্ন মৌলের, তার মানে একই মৌলের পরমাণু হতে পারে, ভিন্ন মৌলের পরমাণু হতে পারে। আচ্ছা, একবার দেখে নিই। একই বা ভিন্ন মৌলের দুই বা ততোধিক কোনো অণু, দুই বা ততোধিক এখানে হবে পরমাণু, কোনো অণু বা আয়নীয় জোটে যে আকর্ষণী বলের প্রভাবে একটি স্বাধীন সত্তা বিশিষ্ট একক রূপে জোটবদ্ধ হয়ে অবস্থান করে তাকেই রাসায়নিক বন্ধন বলে। তাকেই মানে কোনটিকে? যে আকর্ষণী বলের প্রভাবে, এই আকর্ষণী বলটিকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধন কথাটি বলার আগে আমি একটু অন্য কথায় যাই, স্বাভাবিক কথায়। আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের বন্ধনের কথা শুনি, যেমন সামাজিক বন্ধন, বন্ধুত্বের বন্ধন, বৈবাহিক বন্ধন বা বিবাহ বন্ধন, এরকম বিভিন্ন জায়গায় বন্ধন ওয়ার্ডটি আমরা শিখি। তো বন্ধন মানে কি? বন্ধন মানেই তোমরা যে কোনো বন্ধনে লক্ষ্য রাখবে যে দুটো জিনিস, সেটা দুটো মানুষ হতে পারে, দুটো ফ্যামিলি হতে পারে, দুজন বন্ধু হতে পারে, যে বলের প্রভাবে বা যে কারণে তারা জোটবদ্ধ হয় তাকেই বন্ধন বলে। ঠিক কেমিস্ট্রিতে অর্থাৎ রসায়নে তোমরা খেয়াল করবে অনেক অণু তোমরা চেনো। যেমন আমি যদি বলি হাইড্রোজেন অণু, আমরা H2 বলি, কিন্তু হাইড্রোজেন পরমাণু কি বলি? H, আরও একটি H, আরও একটি H হতে পারে, এগুলো হচ্ছে পরমাণু, এটির নাম অণু। অক্সিজেন অণু কি বলি আমরা? O2। তার অক্সিজেন পরমাণু কোনগুলো? ও, এগুলো অক্সিজেন পরমাণু। আবার তিনটি অক্সিজেন পরমাণু মিলে জোট বেঁধে এ তৈরি করতে পারে ওজোন অণু O3। তো এর মধ্যে পার্থক্যটা কী? এরা হচ্ছে মুক্ত অবস্থায় পরমাণু আছে, যদিও পরমাণু স্বাধীনভাবে থাকে না, এমনি বলছি আমি, এরা পারমাণবিক অবস্থায় আছে। আর এখানে দুটি পরমাণু জোটবদ্ধ অবস্থায় আছে, এখানে তিনটি পরমাণু জোটবদ্ধ অবস্থায় আছে। আজকে জলের কথা বলি, জলের অণুর সংকেত আমরা কী লিখি? H2O। H2O মানে দুটি হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু একটি বিশেষভাবে জোটবদ্ধ অবস্থায় জলের অণু তৈরি করেছে। যখন জলের অণু তৈরি করেছে তখন এদের নিজস্ব কোনো ধর্ম নেই, এটা নতুন সত্তা, নতুন ধর্ম। যে কথাটি এখানে বলা হয়েছে, একটি স্বাধীন সত্তা বিশিষ্ট, স্বাধীন মানে সম্পূর্ণ মানে নিউ প্রপার্টির একটা সত্তা বিশিষ্ট ইউনিট বা একক রূপে অবস্থান করে। তো এইখানে দুটি হাইড্রোজেন পরমাণু আর একটি হাইড্রোজেন পরমাণু জোটবদ্ধ হলো, যে আকর্ষণী বলের প্রভাবে ওরা জোটবদ্ধ হয়ে এই অণু গঠন করলো। এই যে আকর্ষণী বল তাকেই হচ্ছে বন্ধন বলে। তার মানে এখানে দুটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সঙ্গে বন্ধন তৈরি করেছে। কি বন্ধন সেটি? রাসায়নিক বন্ধন, কোনো সামাজিক বন্ধন নয়, কোনো বৈবাহিক বন্ধন নয়, এটি তৈরি করেছে তারা কি? রাসায়নিক বন্ধন। এই হলো রাসায়নিক বন্ধনের কথা, মূল কথা। তা সে অণু তৈরি করে কীরকম? এই দুটোকে বলা হয় মৌলিক অণু, নিশ্চয়ই তোমরা জানো, আর এটিকে বলা হয় কি? যৌগিক অণু। তো সে মৌলিক অণুই তৈরি করুক আর যৌগিক অণুই তৈরি করুক, কারা তৈরি করেছে? পরমাণুগুলি তৈরি করেছে। এখানে দুটি হাইড্রোজেন পরমাণু মিলে একটি অণু, এখানে দুটি অক্সিজেন মিলে একটি অক্সিজেন অণু, আবার তিনটি অক্সিজেন পরমাণু মিলে একটি ওজোন অণু। তা এই পরমাণুগুলো যে আকর্ষণী বলের প্রভাবে জোটবদ্ধ হয়ে একটি স্বাধীন সত্তা বিশিষ্ট অণু গঠন করে, শুধু অণু বলা যায় না, একক রূপে অবস্থান করে, এটা আরও পরবর্তী আলোচনায় তোমরা বুঝে যাবে, তাকেই আমরা বলছি রাসায়নিক বন্ধন। তো এবার প্রশ্ন উঠল যে এই সকল পরমাণু কি কারণে ওরা জোটবদ্ধ হচ্ছে, ওদের উদ্দেশ্য কী? সব কিছুরই তো উদ্দেশ্য থাকে। তো এই জোটবদ্ধ হওয়ার উদ্দেশ্যের পেছনে যা ঘটনা সেটি আমি ব্যাখ্যা করছি একটু অন্যভাবে। তোমরা ক্লাস 9-এ শিখেছ যে পরমাণুর গঠন চ্যাপ্টারে তোমরা দেখেছো, আমি এই বইয়ের থেকে দেখাচ্ছি। এখানে প্রথম 20টি পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখানো আছে, লক্ষ্য করো।
তোমরা নিশ্চয়ই জানো প্রথমটির নাম হাইড্রোজেন, তারপর হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই 20টি কমসে কম মুখস্থ তো রাখবেই এর ইলেকট্রন বিন্যাস সহ। তো সেই ইলেকট্রন বিন্যাস থেকে দু চারটি কথা বলতেই হবে। সেটি হলো হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক, হাইড্রোজেনের চিহ্ন H, পরমাণু ক্রমাঙ্ক 1 বা পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার। এবারে এর ইলেকট্রন তাহলে কটা থাকবে? যতটা তার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা ততটাই তার কক্ষে ইলেকট্রন থাকে। এর কক্ষে একটাই ইলেকট্রন থাকবে এবং সেটি কোন কক্ষে থাকবে? কে। তোমরা তো জানো কক্ষগুলির নাম কি? K, L, M, N, O, P, Q, 7টি কক্ষ থাকতে পারে। তো হাইড্রোজেনের একটি ইলেকট্রন, সেটি কোন কক্ষে থাকে? কে কক্ষে। এবার চলে আসি আমি হিলিয়ামে। এই হিলিয়ামের, এটিকে মার্ক করলাম বিশেষ কারণে, হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা 2, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা 2। এর কে কক্ষে কটি ইলেকট্রন আছে? 2টি। তারপরে আসি বেরিলিয়াম, লিথিয়াম 3 আছে। 3 কীভাবে বিন্যস্ত? কেতে 2টি, এল কক্ষে 1টি। বেরিলিয়ামে 4টি ইলেকট্রন, সেটি কিভাবে বিন্যস্ত? কেতে 2টি, এল কক্ষে 2টি। আর বিস্তারিত আমি যাচ্ছি না, কারণ এই ইলেকট্রন বিন্যাস তোমরা জানো। তো আমি এখানে মার্ক করলাম হিলিয়ামকে। হিলিয়ামের পরে আমি আরেকটি পরমাণুকে মার্ক করতে চাই, তার নাম নিয়ন। নিয়নের শেষ কক্ষে দেখো 8টি ইলেকট্রন। আবার আরেকটি পরমাণুতে আমি আসতে চাই, তার নাম হচ্ছে আর্গন। আর্গনের শেষ কক্ষে দেখো 8টি ইলেকট্রন। বিশেষভাবে আমি এগুলোকে মার্ক করলাম। তো যারা রসায়নবিদ, অর্থাৎ রসায়নের বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে কতগুলি মৌলিক পদার্থ আবিষ্কার করলো, তাদের স্টার্টিংয়ের 3টির নাম এখানে দেখতে পাচ্ছি, হিলিয়াম, নিয়ন, আর্গন। এরপরে আছে ক্রিপ্টন, জেনন, রেডন। তো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন পর্যন্ত এগুলো গ্যাসীয় পদার্থ। এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বা বিরল গ্যাসও বলে। এদের নাম নিষ্ক্রিয় গ্যাস বা বিরল গ্যাসও বলে। এই সকল মৌল আবিষ্কার করে তারা দেখলেন যে এরা কোনো মতেই কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, নিজেদের পরমাণুর সঙ্গেও অণু তৈরি করে না, বা অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গেও অণু তৈরি করে না, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া করে না। তখন এদের নাম দেওয়া হলো নিষ্ক্রিয় মৌল বা ইনার্ট এলিমেন্টস। তা এদের নোবেল গ্যাসও বলে, আবার কি বললাম, বিরল গ্যাসও বলে। তো তখন বিজ্ঞানীদের চিন্তা হলো যে এই সকল পরমাণু, এই সকল মৌলের পরমাণু কেন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। তারা পর্যালোচনা করে দেখলেন যে এদের যে ইলেকট্রন বিন্যাস, সেটি হলো সুস্থিত ইলেকট্রন বিন্যাস। সেই কথায় আসি, আমি এই বইটিকে আবার দেখাবো। তাহলে যে সকল নিষ্ক্রিয় গ্যাস আছে তাদের ইলেকট্রন বিন্যাসকে বলা হলো কি? সুস্থিত ইলেকট্রন বিন্যাস। যাকে বলা হয় স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। ব্যাপারটা হলো যে এরা সুস্থিত, ইলেকট্রন বিন্যাসের দিক থেকে এরা সুস্থিত, অর্থাৎ স্টেবল। সেই জন্য এরা কোনো রাসায়নিক বিক্রিয়া কোনো আগ্রহ প্রকাশ করে না। তো পৃথিবীতে, বিশ্বব্রহ্মাণ্ডে প্রতিটি মানুষ, প্রাণী বা বস্তু সবাই সুস্থিত অবস্থায় যাওয়ার চেষ্টা করে বা আশায় থাকে। সুস্থিত যখন কেউ হয়ে যায় তখন তারা আর কোনো কাজকর্ম করার মতো কোনো আগ্রহ থাকে না। দেখবে যাদের অর্থনৈতিকভাবে যে সুস্থিত নয়, সে সকাল থেকে উঠে কাজকর্ম করার জন্য, পয়সা রোজগারের জন্য অস্থিরতার মধ্যে থাকে এবং তারা প্রচণ্ড ছোটাছুটি করে বা চেষ্টা করে অর্থ রোজগারে। কিন্তু যারা অর্থনৈতিকভাবে নিজেকে মনে করে সুস্থিত, তাদের কোনো তাড়া থাকে না। ঠিক এই ঘটনাগুলি লক্ষ্য করা গেল কার মধ্যে? বিরল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে। এবং অন্য পরমাণুগুলো, এবার যে আমি চার্টে দেখালাম হিলিয়াম, আপাতত তোমাদের চার্টে দেখালাম হিলিয়াম, নিয়ন, আর্গন, এই 3টি দেখিয়েছি। যে চার্ট আমি এখানে দেখালাম, আবারও বলছি, হিলিয়াম, নিয়ন আর আর্গন। তারপরে আর কি আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, আরেকটি আছে রেডন। তো যাই হোক, এই 3টি দিয়েই বোঝালে তোমরা বুঝে যাবে। এদের ইলেকট্রন বিন্যাস পর্যালোচনা করে দেখা গেল যে হিলিয়ামের শেষ কক্ষে 2টি ইলেকট্রন আছে, আর বাকি সবার শেষ কক্ষে 8টি করে ইলেকট্রন আছে। আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এরও শেষ কক্ষে 8টি। তারপরে জেনন, রেডন,
তারও শেষ কক্ষে 8টি করে ইলেকট্রন আছে। তখন রসায়নবিদরা মনে করলেন যে যদি কোনো পরমাণু তার শেষ কক্ষে 8টি ইলেকট্রন অথবা 2টি ইলেকট্রন, বিশেষ ক্ষেত্রে 2টি, বিশেষ মানে কয়েকটি মৌলের ক্ষেত্রে, আর বাকি সব মৌল তার শেষ কক্ষে যদি 8টি ইলেকট্রন করতে পারে, তাহলে তারা সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। এবং এই সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের আশায় প্রতিটি পরমাণু মানে প্রতিটি মৌলের পরমাণু তার শেষ কক্ষে 8টি ইলেকট্রন হোক, সেই আকাঙ্ক্ষা ওরা করে। এই আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়। তাহলে কয়েকটি মৌল কি করে তার শেষ কক্ষে 2টি ইলেকট্রন পেতে চায়, আর বাকি সব মৌল তার শেষ কক্ষে 8টি ইলেকট্রন পেতে চায়। এই কয়েকটি মৌল বলতে হিলিয়ামের কাছাকাছি যারা আছে, আমি চার্টে দেখাচ্ছি, হিলিয়ামের কাছে আছে কি হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম। আপাতত এই কয়টি মৌল, 3টি মৌল তার শেষ কক্ষে 2টি ইলেকট্রন পেতে চায়। এই আগ্রহটাকে বলা হয় দ্বৈত সূত্র। দ্বৈত সূত্র তোমাদের বইয়েও লেখা আছে, বা রুল অফ ডিউপ্লেট। আর অন্যান্য পরমাণুগুলি তার শেষ কক্ষে 8টি ইলেকট্রন পেতে চায়, তার নাম হচ্ছে অষ্টক সূত্র বা রুল অফ অক্টেট। এটার নাম রুল অফ অক্টেট আর রুল অফ ডিউপ্লেট। তাহলে দুটো সূত্র তোমরা একটু বই থেকে দেখে নেবে, আসল কথা আমি বলে দিলাম। তো যাই হোক, এই 8টি ইলেকট্রন পূর্তি বা 2টি ইলেকট্রন পূর্তি এই পরমাণুগুলো দুভাবে করতে পারে। কীরকম করে? হয় তারা তাদের শেষ কক্ষে ইলেকট্রন কাউকে দান করে, অথবা কারো কাছ থেকে 1টি বা 2টি ইলেকট্রন ধার করে শেষ কক্ষে তাকে রেখে এভাবে 8টি পেতে পারে। অর্থাৎ আদান প্রদানের মাধ্যমে পেতে পারে। এটাকে বলা হয় আদান প্রদান। মানে কেউ দান করলো আর কেউ সেই ইলেকট্রন গ্রহণ করলো। যে দান করলো তার শেষ কক্ষ থেকে বিদায় নিল 1টি বা 2টি বা 3টি ইলেকট্রন। 1টি, 2টি বা 3টি, এর বেশি দান করতে পারে না, সেগুলো আরও ডিটেলস আলোচনায় আসছি। আর কেউ সেই ইলেকট্রনগুলো গ্রহণ করে তার শেষ কক্ষে তাকে প্লেস করলো, মানে তার শেষ কক্ষে রেখে দিল। দেওয়ার ফলে যে দান করলো, সে দানের ফলে দেখা গেল 8টি ইলেকট্রন পরিপূর্ণতা পেল, আর কেউ গ্রহণ করার ফলে 8টি ইলেকট্রনের পরিপূর্ণতা পেল। এইভাবে হতে পারে। আবার কি হতে পারে, যে সমপরিমাণ ইলেকট্রন, দুইজন সমান সমান পরিমাণে ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় তৈরি করে তারা এই অষ্টকপূর্তি করতে পারে। অষ্টকপূর্তি বলো আর দ্বৈতপূর্তি বলো। দ্বৈতপূর্তি আমি গুরুত্ব কম দিচ্ছি, কারণ ওটা কয়েকটি পরমাণুর ক্ষেত্রে, বাকি সবাই অষ্টকপূর্তির ক্ষেত্রে। জোড় গঠন করেও তারা অষ্টকপূর্তি করতে পারে, আর আদান প্রদান করেও করতে পারে। তো তখন এই 2 প্রকারের রাসায়নিক বন্ধন, আপাতত 2 প্রকারের রাসায়নিক বন্ধন লক্ষ্য করা গেল। আদান প্রদানের মাধ্যমে যে রাসায়নিক বন্ধন বলে তাকে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, আমি লিখে দেখাচ্ছি। আর জোড় গঠন করে সমপরিমাণ ইলেকট্রন দিয়ে, 2জন সমপরিমাণ ইলেকট্রন দিয়ে যখন ইলেকট্রন জোড় গঠন করে, শুধু জোড় না, এটি হবে ইলেকট্রন জোড়। এটির নাম হচ্ছে কি সমযোজী বন্ধন। আর এই জোড়ের মাধ্যমে যে পরমাণু বা যে যৌগ গঠিত হয় তাকে সমযোজী যৌগ বলে বা সমযোজী পরমাণু বলে। আদান প্রদানের মাধ্যমে যে যৌগ বা অণু গঠিত হয় তাকে তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ বলে। তা এভাবে বন্ধন থেকে বিভিন্ন প্রকার যৌগের আবির্ভাব ঘটলো। তাহলে এবার রাসায়নিক বন্ধন কেন ঘটছে আমরা বুঝতে পারলাম। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের শেষ কক্ষে হয় 8টি ইলেকট্রন হবে, না হলে 2টি কয়েকটি পরমাণুর ক্ষেত্রে 2টি ইলেকট্রন হবে। তো সেই জন্য রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিংকে প্রধানত 2টি ভাগে আমি বলবো ভাগ করা হয়। কি কি? নাম্বার 1 আয়নীয় বন্ধন, বা তড়িৎযোজী বন্ধন, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড, আমি ইংলিশটা বলে দিলাম। 2 নম্বর হচ্ছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। এছাড়াও আরও 3 প্রকার বন্ধন দেখা যায়। আমরা মূলত এই চ্যাপ্টারে এই 2টো বন্ধন নিয়ে আলোচনা করব, সেই জন্য আমি গুরুত্ব এই 2টোকে দিলাম। এছাড়াও আরও 3টে দেখা যায়। 3 নম্বর হচ্ছে অসমযোজী বন্ধন। তোমরা ক্লাস 11-এ এটা নিয়ে ডিটেলস পাবে। আর 4 নম্বর হচ্ছে হাইড্রোজেন বন্ডিং বা হাইড্রোজেন বন্ধন। আর 5 নম্বর হচ্ছে ধাতব বন্ধন বা মেটালিক বন্ড।
তো আমি নিচের তিনটে নিয়ে তো একদমই আলোচনা করব না, উপরের দুটো নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো আয়নীয় বন্ধন বা যাকে বলা হয় তড়িৎযোজী বন্ধন বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। একটি ছোট্ট উদাহরণের সাহায্যে আমরা এই আলোচনাটা করে নিতে পারি। প্রথম কথা হলো, দেখো সোডিয়াম ক্লোরাইড, এর নাম কি? খাদ্য লবণ, যেটা আমরা সাধারণত ডেইলি লাইফে ইউজ করি। এই সোডিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হয়, এটা কিভাবে গঠিত হয় বুঝতে গেলে আমাকে দেখতে হবে সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, 11। 11 মানে আমরা ইলেকট্রন বিন্যাস কী করে লিখব? 2 + 8 + 1। সংক্ষেপে বলছি, এটি হলো কে কক্ষের ইলেকট্রন, এটি এল, এটি এম কক্ষে। তার মানে এর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন আছে একটি। আর প্রসঙ্গক্রমে বলি যে এই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলি রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে, এই জন্য এদেরকে বলা হয়, এই সর্ববহিস্থ কক্ষকে বলা হয় যোজ্যতা কক্ষ। আর এই ইলেকট্রনগুলিকে বলা হয় যোজক ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। আর ভ্যালেন্স শেল বলে লাস্ট শেলকে, আর এই ইলেকট্রনগুলিকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। তো সোডিয়ামের শেষ কক্ষে ইলেকট্রন কটি আছে? একটি। এবার ক্লোরিনের কথায় আসি। ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17। 17 মানে 2 + 8 + 7। তাহলে এর শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? 7। তো এই সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটা সাধারণত একটু বিশদে আলোচনা করা হয়, তবু আমি যদি সংক্ষেপে বলি তাহলে ব্যাপারটা এরকম। সোডিয়াম আমি লিখলাম এখানে, আর প্লাস ক্লোরিন লিখলাম আমি এখানে। সোডিয়ামের শেষ কক্ষের ইলেকট্রনকে এখানে দিলাম, আর নিচে 2,8,1 লিখলাম। এই কথার অর্থ হচ্ছে এর ইলেকট্রন বিন্যাসকে আমি বোঝাচ্ছি। আর ক্লোরিনের শেষ কক্ষের ইলেকট্রনকে আমি এভাবে দেখাচ্ছি, শুধু শেষ কক্ষ আমরা এখানে দেখাবো। এই গঠনটিকে লুইস ডট গঠন বলে। বিজ্ঞানী লুইস এই ধরনের স্ট্রাকচারের কনসেপ্ট দিয়েছেন, এটাকে লুইস ডট গঠন বলে। তো এর ইলেকট্রন বিন্যাসকে সংক্ষেপে এরকম ছোট্ট করে লিখব 2,8,7। সোডিয়াম লক্ষ্য করলো, যদি শেষ কক্ষে ইলেকট্রন যদি আমি ক্লোরিনকে ডোনেট করি, দেখো আদান প্রদান বা ডোনেট করলো, করে পরের স্টেপ আসো এরকম ক্লিয়ার করে লেখার চেষ্টা করবে। তাহলে এবার সোডিয়াম কেমন হলো? সোডিয়ামের শেষ কক্ষ থেকে একটি ইলেকট্রন চলে গেল। তাহলে এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কী হচ্ছে? 2,8। লক্ষ্য করো শেষ কক্ষে 8টি ইলেকট্রন হলো। ধাতুগুলি লক্ষ্য করে যে তার ধাতুগুলির শেষ কক্ষে কিন্তু একটি বা দুটি বা তিনটি ইলেকট্রন থাকে। তো তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলি লক্ষ্য করে তার শেষ কক্ষের একটি, দুটি বা তিনটি যদি আমরা কাউকে দান করে দেই, তাহলে সহজে তার আগের কক্ষে 8টি ইলেকট্রন অর্থাৎ অষ্টকপূর্তি হয়ে যাচ্ছে, তাই তারা দান করে। আর কেউ যদি একটা ইলেকট্রন কাউকে দান করে, সে ধনাত্মক আয়নে পরিণত হয়, এটি তো তোমাদের জানার কথা। এদিকে ক্লোরিন কী করলো? তার শেষ কক্ষে ওই ইলেকট্রনটিকে অবস্থান দিল, মানে প্লেস করলো, করে ক্লোরিনের শেষ কক্ষে এবার লক্ষ্য করে 8টি ইলেকট্রন হলো। তখন ছিল 7টি, 1, 2, 3, 4, 5, 6, 7। এবার আর তারা ইলেকট্রন বিন্যাস কেমন লিখব? 2,8,8। তো যখন কোনো পরমাণু একটি ইলেকট্রন পায় এক্সট্রা করে, সে সিঙ্গেল নেগেটিভ হয়। আর কেউ যদি একটি ইলেকট্রন দান করে, সিঙ্গেল পজিটিভ। আবার যদি কেউ দুটি ইলেকট্রন দান করতো, ডবল পজিটিভ লিখতাম, আর দুটি ইলেকট্রন গ্রহণ করলে ডবল নেগেটিভ লিখতাম। তার মানে এরা আয়নে পরিণত হলো। কি আয়ন? এটি হলো সোডিয়াম আয়ন, আর এটি হলো ক্লোরাইড আয়ন। তো সোডিয়াম আয়ন অ্যান্ড ক্লোরাইড আয়ন দুটি অপোজিটলি চার্জড আয়ন, মানে বিপরীতধর্মী আয়ন, বিপরীত তড়িৎগ্রস্ত আয়ন। পরস্পরকে আকর্ষণ করে ওরা কাছাকাছি চলে আসার ফলে যে যৌগ তৈরি হয় তার নাম সোডিয়াম ক্লোরাইড। তো এই সোডিয়াম ক্লোরাইড যৌগ কীভাবে গঠিত হলো তোমরা চিত্র দেখলে এইভাবে ক্লিয়ার করে চিত্র করার প্র্যাকটিস করবে। এবং এই যৌগটি আমি দেখতে পাচ্ছি তাহলে আয়ন দ্বারা গঠিত, তাই এই যৌগটির নাম আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। এখনকার দিনে আয়নীয় কথাটি বেশি ব্যবহৃত হয়। আয়নিক কম্পাউন্ড, তাহলে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক কম্পাউন্ডের প্রকৃষ্ট উদাহরণ বা আয়নীয় যৌগের প্রকৃষ্ট উদাহরণ। এখানে প্রসঙ্গক্রমে বলি, যে পরমাণু যতটি ইলেকট্রন গ্রহণ বা দান করেছে সেটাই তার যোজ্যতা। তাহলে এই যৌগের ক্ষেত্রে বলছি সোডিয়ামের যোজ্যতা কত? যোজ্যতা মানে ভ্যালেন্সি কত? তোমরা এই নামটি শুনে থাকবে, কারণ পর্যায় সারণীতে আলোচনা করা হয়েছে। তাই সোডিয়ামের যোজ্যতাও যতটি ইলেকট্রন দান করেছিল, উপরে লক্ষ্য করে একটি ইলেকট্রন দান করে, তাই সোডিয়ামের যোজ্যতা 1,
আর ক্লোরিন যতটি ইলেকট্রন গ্রহণ করেছে সেটাই তার যোজ্যতা, ক্লোরিনের যোজ্যতা 1। আমি আরও কিছু আয়নীয় যৌগের গঠন নেক্সট ভিডিওতে দেখাবো, তখন তোমরা আরও এই ব্যাপারগুলো ডিটেলস পাবে। এবার আমাদের পরবর্তী কথা থাকবে এই যে আয়নীয় যৌগ, পরের ভিডিওতে আয়নীয় যৌগের বৈশিষ্ট্য বা প্রপার্টিস বা ধর্মগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। তো মূলত কিন্তু আয়নীয় যৌগ এরকম বিচ্ছিন্ন অনুরূপে থাকে না। অ্যাকচুয়ালি এই সোডিয়াম ক্লোরাইড আমরা যে লবণের দানা দেখি তার মধ্যে শত শত সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন পাশাপাশি অবস্থান করে এক ধরনের ক্রিস্টাল বা কেলাস তৈরি করে। তারও একটি স্ট্রাকচার আছে, আরও উপরে উঁচু ক্লাসে গেলে তোমরা দেখতে পাবে। তো এরা কিন্তু এরকম বিচ্ছিন্ন অনুরূপে থাকে না, কিন্তু পাশাপাশি অবস্থান করে জোটবদ্ধ অবস্থায় থাকে। সেই জন্য বলা হয় আয়নীয় যৌগের সঠিক কোনো অণুর অবস্থান নেই। এখানে বিপরীতধর্মী আয়নগুলো তারা অনেকগুলো আয়ন কাছাকাছি থেকে এক একটা করে ক্রিস্টাল, সাধারণত একটা কঠিন আকার ধারণ করে এবং ক্রিস্টাল গঠন করে, সাধারণত বলছি। তো আয়নীয় যৌগে সঠিক কোনো অণুর অস্তিত্ব নেই। এখানে বিপরীতধর্মী আয়নগুলো পরস্পরের কাছাকাছি থেকে একটু জোটবদ্ধ অবস্থায় থাকে। তাহলে সঠিকভাবে অণু পাওয়া যায় কার মধ্যে? সমযোজী যৌগের মধ্যে, যা আমরা পরবর্তী আলোচনায় আসব। তাহলে আপাতত তোমরা এই ভিডিওতে এইটুকুই ভালো করে দেখো। এর সঙ্গে সঙ্গে বইয়ের একটু ডিসকাশন করবে, বইগুলো একটু পড়বে, কারণ অনেক জিনিস ভালো লেখা আছে এখানে। যেমন আমি যে নিষ্ক্রিয় মৌলগুলির কথা বললাম, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এগুলো কিভাবে আবিষ্কার হয়েছে, তার ধর্মগুলো কোন কোন বিজ্ঞানী কিভাবে কনসেপ্ট দিয়েছে, সেই সম্পর্কে তোমাদের বইয়ে একটু আলোচনা করা আছে। সেটাকে আমি এখানকার মুখ্য বিষয় মনে করিনি, কিন্তু তোমরা একটু পড়ে নেবে। তো আপাতত এই পর্যন্ত, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।